আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এডেড কোর্সেস। সংক্ষেপে সবকিছু একখানেই। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ডাইনামিক্স বা গতিবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করব। অ্যান্ড এই একটা ক্লাসে ইনশাল্লাহ আমরা সবকিছু কভার করে ফেলবো। তবে কিছু জিনিস একটু অ্যাড করে রাখি, যেমন আপেক্ষিক বেগ। এই কনসেপ্টটা কিন্তু আমরা অলরেডি আমাদের ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছি, আমি নিজেই ক্লাস নিছি। অ্যান্ড দেন হচ্ছে বৃত্তীয় গতি। তো বৃত্তীয় গতি নিয়ে কিন্তু খুব ডিটেইলড আলোচনা আমরা অলরেডি নিউটনীয় বলবিদ্যা ক্লাসে করছি। তো ওই ক্লাসগুলোতে ওই টপিকগুলো বলা আছে, তো ওইটা দেখলেই হয়ে যাচ্ছে। বাদ বাকি তবে হ্যাঁ, বৃত্তীয় গতি নিয়ে আমরা এখানেও কথাবার্তা বলবো, বাট খুব ব্রিফ বা খুব সংক্ষেপে বলবো, ঠিক আছে? তো এই ক্লাসে মূলত আমরা ডাইনামিক্স নিয়ে পড়াশোনা করবো, যেটা আমরা হায়ার ম্যাথেও পড়াশোনা করি। তবে ফিজিক্সের অ্যাঙ্গেল থেকে কিছু জিনিসপত্র এক্সট্রা অ্যাড করবো। অ্যান্ড আমি আমার সুযোগ অনুযায়ী যত কিছু সম্ভব আমি তোমাকে সবকিছুই গুছাই দিব। এই ক্লাসটা ছোট্ট একটা ক্লাস হবে, খুব বেশি বড় করব না যেমনটা আমরা করি। তবে ক্লাসের ভিতরে আমরা যেমন প্রসঙ্গ কাঠামো নিয়ে পড়াশোনা করব, স্মরণ, বেগ, এগুলা নিয়ে তো একটা বেসিক আইডিয়া পাবোই। তার সাথে নিক্ষিপ্ত বস্তু, নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু, প্রাসের যতগুলো টাইপ আছে, নির্দিষ্ট হাইট থেকে প্রাস, ঋণাত্মক কোণে নিক্ষিপ্ত প্রাস, তারপরে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, যত প্রকারের জিনিসপত্র আছে সবকিছু আমরা এখানে কভার করে ফেলবো, ঠিক আছে? তো এর বাদে তোমার একাডেমিক অ্যাডমিশন কোনো জায়গায় কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ। ম্যাথ সলভিং এর জন্য আমাদের আলাদা কার্যক্রম থাকে, এবং তোমরা জানো সেটা কি, আমরা লাইভে বিভিন্ন জিনিসপত্র সলভ করি। তো টেস্ট পেপার করি, কোশ্চেন ব্যাংক করি, ডিপেন্ডিং অন তুমি কখন ক্লাসটা দেখতেছো। তবে এই জিনিসটাতে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশনের যা জানা দরকার আছে সব আমরা ইনশাল্লাহ কভার করব। লেটস জাম্প ইনটু দ্য ক্লাস। প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে একটু দেখাশোনা করব সেটা হইতেছে ভাই তোমার প্রসঙ্গ কাঠামো। দুই রকমের হয়, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। খুব বেশি বিস্তারিত জানার দরকার নেই, খালি জ্ঞানমূলক আর অনুধাবনে চলে আসে। জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা মূলত বেশিরভাগ কাজ করি, যেখানে দেখি যে আমরা পরস্পরের সাপেক্ষে বস্তুগুলা ধ্রুব বেগে থাকে। ধ্রুব বেগ মানে হচ্ছে সমবেগে থাকে। সমবেগে থাকা মানে হইতেছে ত্বরণ হচ্ছে জিরো হয়। আর অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যেখানে বস্তুগুলো পরস্পরের সাথে অসমবেগে থাকে, তার মানে ত্বরণের একটা ভ্যালু হয়। এখন ত্বরণের ভ্যালুটা গ্রেটার দেন জিরো হইতে পারে, মানে ধনাত্মক ত্বরণ হইতে পারে, অথবা এটা ঋণাত্মক ত্বরণও হইতে পারে। তো তুমি যদি কোনো কারণে জিজ্ঞাসা করে থাকো ভাই প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি, আশা করি তুমি এটা জানো, একদম 9-10 এর আগে থেকে মনে এটা সবাই জানে, তাই আমি বলি নাই, তাও একটু ছোট্ট বলে রাখি। প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে একটা বস্তু গতিশীল আছে নাকি স্থির আছে, এটা আমরা কিভাবে জাজ করব। জাজ করার জন্য আমাদের কোন একটা জিনিসকে স্থির ধরে নিতে হয়, তখন ওইটার সাপেক্ষে যেই আমরা মাপটা করতেছি, যেই আমরা সিদ্ধান্তটা নিচ্ছি, যেটা সাপেক্ষে আমরা করলাম, এটাই আমাদের প্রসঙ্গ কাঠামো। তো এই প্রসঙ্গ কাঠামোর মধ্যে আমরা দুইটা টাইপ দেখি আর কি, দ্যাটস ইট। এখান থেকে আর ডিটেলসে কিছু লাগবে না। আর এমনি আমরা ছোটবেলায় শিখছি যে কেন কোনো প্রসঙ্গ কাঠামো একদম কমপ্লিটলি বা পরম স্থিতিতে থাকতে পারে না। এটার কারণ কি ছিল আশা করি তোমরা জানো, যে পৃথিবী ঘুরতেছে, তারপরে মহাকাশে সবকিছুই তোমার হচ্ছে গতিশীল। দ্যাটস ওয়াই আমরা যেটাকে স্থির বলতেছি, একটা গাড়িকে স্থির বলতেছি, দেন ওইটার সাপেক্ষে আমরা একটা ট্রেনের গতিবেগ মাপতেছি ধরো। তো এই গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি স্থির না, কারণ মানে হ্যাঁ আমরা স্থির দেখতেছি, বাট আলটিমেটলি পৃথিবীতে কোনো কিছু স্থির হইতে পারে না, কারণ পৃথিবী নিজেই চলমান, ঠিক আছে? তো এই কারণে কোনো প্রসঙ্গ কাঠামোই অ্যাকচুয়ালি পরম স্থিতিশীল হইতে পারে না। বাট ইউ গেট দ্য আইডিয়া। তো এরকম অনুধাবনমূলক প্রশ্ন মাঝে মাঝে সারপ্রাইজিংলি চলে আসে, আসার কথা না। তো আমরা বেসিক গতিবিদ্যার ক্লাসগুলো শুরু করতেছি, কনসেপ্টগুলোতে যাবো, বাট শুরু করবো একটা ছোট্ট ম্যাথ দিয়ে। এই ম্যাথটা দেখানোর কারণ হচ্ছে আমরা এই যে বুলেটের যে ম্যাথগুলো আছে, আমি হাতেই লিখছি এগুলো, নিজে সবকিছু করছি এটা। তো দেখো বুলেটের যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সাধারণত ত্বরণ দিয়ে করি, শেষ বেগ দিয়ে করি। এই জিনিসটা আমাদের অনেকের ক্ষেত্রেই একটু ডিফিকাল্ট লাগে এবং সময় বেশি লাগে। দ্যাটস আমি তোমাকে আজকে আরেকটা পন্থা দেখাই দিচ্ছি। আমাদের হায়ার ম্যাথে এটার মধ্যে তোমাদের স্মরণ ত্বরণ অনেকভাবে আমরা করে দেখাইছি। এখানে আমি আমার সাইড থেকে গতিশক্তি দিয়ে ম্যাথটা করে দেখাবো। এটা অ্যাডমিশনের জন্য শর্টকাট হয়, এবং এইচএসসিতেও তুমি যদি এই প্রসেসে করো তুমি সম্পূর্ণ নাম্বার পাবা, ঠিক আছে? তার মানে এইটা করলেই হবে, আর কিছু লাগবে না। তো আমি হাতের লেখা তো পড়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমার কষ্ট হবে না আশা করি। লক্ষ্য বস্তুর দিকে ছোড়া একটা গুলি 0.06 মিটার 0.06 মিটার ভেদ করে তার 1/3 অংশ বেগ হারায়। আর কতটুকু সে ভেদ করবে এটা জানাইছে। তো এই ধরনের ম্যাথগুলো করার সময় একদম প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে, সে তো বেগ হারাইছে, তাহলে তার অবশ্যই একটা বেগ অবশিষ্ট আছে। তাহলে তার অবশিষ্ট বেগটা কত সেটা বাইর করো। আমি লিখতেছি অবশিষ্ট অববেগ, ঠিক আছে? অবশিষ্ট বেগ কত? মনে করো তার শুরুতে বেগ ছিল হচ্ছে ভি, তাহলে 1/3 অংশ হারাইছে। তাহলে ভি থেকে যদি 1/3 ইন্টু ভি বিয়োগ করো, মানে ধরো বেগ ছিল ভি, 1/3 হারাইছে, 1/3 অংশ হারাইছে, তাহলে থাকে কত? 1 - 1/3 হোল ইন্টু ভি, যেটা কত? 2/3 ইন্টু ভি, এটা হচ্ছে তার অবশিষ্ট বেগ গেল।
তাহলে তার অবশিষ্ট গতিশক্তি কত? অবশিষ্ট গতিশক্তি কত? তুমি ধরে নাও বস্তুর ভর হচ্ছে এম, মানে বুলেটটার ভর হচ্ছে এম, এবং তার আদিবেগ ছিল ভি, তাহলে অবশিষ্ট গতিশক্তি কত? হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তার বেগ কত এখন? তার বেগ কিন্তু হয়ে গেছে এখন এইটা, এটা এখন তার বেগ, তাই না? 2/3 ইন্টু ভি। তাহলে এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে 2/3 এর স্কোয়ার হবে কত? 4/9, আর ভির জায়গায় চলে আসলো ভি স্কোয়ার। মোটামুটি এতটুকু আমরা পারলাম, ঠিক আছে? তো এরপরে আরেকটা লাইন আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে সে ঘটনাটা ঘটাইছে এর মধ্যে সব অবশ্যই তার একটা গতিশক্তি ব্যয় হয়েছে। তার মানে আমরা তার ব্যয়িত গতিশক্তিটা বের করতে পারি। ব্যয়িত গতিশক্তি, ব্যয়িত গতিশক্তি কি হবে ভাই? তার আগের গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, আর এখন হয়েছে কত দেখো? 1/2 এম 4/9 ভি স্কোয়ার। তুমি একটু কাটাকাটি করে ছোট করে লিখতে পারো, এটা তোমার ইচ্ছা ভাই, মানে না লিখলে কোনো সমস্যা নেই। 2/9, এটা যেটা কাটলে 2/9 এম ভি স্কোয়ার, এরকম একটা চেহারা আসবে, ঠিক আছে? তো এখন ব্যয়িত গতিশক্তি কত হবে? তার শুরুতে গতিশক্তি কত ছিল? অবশ্যই হাফ ইন্টু এম ভি স্কোয়ার ছিল, যেটা আমাদের ফর্মুলা। আর এখান থেকে তার এখন অবশিষ্ট আছে কত? অবশিষ্ট আছে হচ্ছে 2/9। তাহলে যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা আমাদের খরচ হওয়া গতিশক্তি বা ব্যয়িত গতিশক্তিটা বের করতে পারি। তাহলে 1/2 থেকে তুমি 2/9 বিয়োগ করবা, দ্যাটস ইট। এম ভি স্কোয়ার যদি তুমি কমন নিয়ে নাও, শেষ, আর কিছুই না। তো 1/2 মাইনাস 2/9, তোমাদের হাতে ক্যালকুলেটর থাকে তো এটা তোমরা ইজিলি করতে পারবে, আমি জাস্ট এখানে রেখে দিলাম, শেষ। এইটুকু হচ্ছে তোমার জিনিসপত্র। এখন এইটা দিয়ে তোমার কাজকর্ম আগাইতে হবে, জাস্ট ঐকিক নিয়মে চলে গেলেই কাজ শেষ। মানে এটার মানে সবচেয়ে মজার যে জিনিসটা ঘটে এখানে সেটা হইতেছে কি ভাই, আমি একটু কালার গুলো চেঞ্জ করে ফেলি বলতে বলতে। তো যেটা ঘটে এখানে সবচেয়ে ভালো সেটা হইতেছে যে তোমার এখানে মেজরিটি জিনিসপত্র আমাদের কনসেপ্ট মাথায় থাকে, একদম ঐকিক নিয়ম, বেসিক। তুমি একটু খেয়াল করে দেখো যে এই গুলিটা, এই যে এতটুকু ভেদ করছে, এতটুকু ভেদ করছে, এতটুকু ভেদ করার সময় তার শক্তি ক্ষয় হয়েছে কতটুকু? গতিশক্তি কতটুকু ক্ষয় হয়েছে? গতিশক্তি ক্ষয় হয়েছে এই যে এটা, যেটা ব্যয় তো আমরা বের করছি। তুমি যদি বেসিক নিয়মে বের করতে চাও কতটুকু ভেদ করবে, তাহলে আমরা এটা দিয়ে কিন্তু কাজ করতে পারি। কিরকম? এই যে হাফ মাইনাস 2/9, একটু খেয়াল করলেই বুঝবা, হাফ মাইনাস 2/9 ইন্টু এম ভি স্কোয়ার গতিশক্তি ব্যয় করে প্রবেশ করে কতটুকু? আমি আর লিখলাম না, এত গতিশক্তি ব্যয় করে প্রবেশ করে কতটুকু? এই যে দেওয়া আছে 0.06 মিটার, ঠিক আছে? তাহলে একে কত? ঐকিক নিয়ম একে কত? 0.06, এটা পুরোটা নিচে চলে আসবে, তাই না? পুরোটা নিচে চলে আসবে, তাহলে হাফ মাইনাস 2/9, হাফ মাইনাস 2/9 ইন্টু এম ভি স্কোয়ার, এটা হচ্ছে একে কত? এবার একটু খেয়াল করো, আমাদেরকে বলছে আর কতটুকু ভেদ করবে, খেয়াল করো, নর্মালি বুঝো। সে এতটুকু গতিশক্তি ব্যবহার কইরা 0.06 মিটার গেছে, এটা কিন্তু তার ব্যয়িত শক্তি দিয়ে গেছে এটা। তাহলে সে বলছে আর কতটুকু ভেদ করবে, তাহলে তার কাছে যদি সে আরো কিছু ভেদ করতে চায় তাহলে তাকে কি দিয়ে ভেদ করতে হবে? তার কাছে এখন যতটুকু এক্সিস্টিং আছে, এই যে অবশিষ্ট গতিশক্তি, এটা দিয়ে করতে হবে। তাহলে আমাদের এখন কি লিখতে হবে? তাহলে যে 2/9 এম ভি স্কোয়ার, 2/9 এম ভি স্কোয়ার দিয়ে সে হচ্ছে গিয়ে ভেদ করবে কত? ঐকিক নিয়ম বেসিক, 0.06 ইন্টু 2/9 এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হাফ মাইনাস 2/9 ইন্টু এম ভি স্কোয়ার। খেয়াল করলে দেখবা এখানে আমাদের বুলেটের শক্তি, বেগ, তারপরে ভর কোনোটারই কাজ নাই, কারণ উপর নিচ থেকে এম এম ভি স্কোয়ার কাটাকাটি চলে যায়। এটা জাস্ট পুরাটা একটা ডিজিট, মানে একটা সংখ্যা, সরাসরি তোমার উত্তর চলে আসবে। যেহেতু তুমি এখানে মিটার নিছিলা, তার মানে এখানেও উত্তরের ইউনিট কি হবে? মিটার। এটাই হচ্ছে সে আরো কতটুকু প্রবেশ করবে। এখন তোমাকে যদি বলে যে লক্ষ্য বস্তুটা টোটাল সে কতটুকু প্রবেশ করলো টোটাল, তখন তুমি কি করবা? এই যে উত্তরটা পাইলা, এটার সাথে এই 0.06 যোগ করে দিলে কাজ শেষ। এই ধরনের ম্যাথ তোমরা মোটামুটি বুঝো, জাস্ট ঐকিক নিয়ম দিয়ে করাই দিলাম। আমি জাস্ট তোমার কিছু সতর্কবার্তা বলে দিই, সেটা হচ্ছে দেখো আমরা প্রথম ভুলটা কি করি, একটা ভুল আছে, ভুলটা একটু ধরাবো। সেটা হচ্ছে দেখো, এই যে আমরা এখান থেকে আগে অবশিষ্ট বেগ বের করছি, খুবই ইম্পর্টেন্ট জায়গাটা, অবশিষ্ট বেগ বের করছি, দেন এখান থেকে আমরা অবশিষ্ট গতিশক্তি বের করছি, এটা মোটামুটি আমরা বুঝতেছি, অবশিষ্ট গতিশক্তি বের করছি। দেন টোটাল গতিশক্তি থেকে আমরা অবশিষ্ট গতিশক্তি বাদ দিয়ে ব্যয়িত গতিশক্তি বের করছি। এটা হচ্ছে গতিশক্তি কেমনে বের করছি। অনেক পাবলিক কি ভুল করে, আমি জাস্ট ভুলটা ধরাই দিচ্ছি। ভুলটা করে কি, সে দেখে যে 1/3 অংশ হারায়, তাহলে তার আছে বেগ কত? 2/3 আছে। এবারে 2/3 বেগ দিয়ে গতিশক্তি বের করে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, তার মানে তোমার 2/3 এর স্কোয়ার পরে 4/9 ইন্টু ভি স্কোয়ার, যেটা তার মূলত অবশিষ্টতে চলে আসে। বাট তুমি দেখো আমাদের অবশিষ্টতে কিন্তু ওইটা আসে না, ঠিক আছে? তো আমি বুঝতে পারছি কিনা, আমি আরেকটা বার বুঝাই। দেখো, মনে করো এখানে তোমার এত বেগ হারাইছে, তাই না? আমি একটু ঝামেলা বুঝাই, মানে তোমার ঠিকটা বুঝাইছি, আমি একটু ভুলটা বুঝাচ্ছি, একটা সেকেন্ড। মানে ভুল বোঝানো একটু কঠিন।
ভুলটা হচ্ছে দেখো এত অংশ হারায়, তাহলে সে গতিশক্তি কত হারায়, সেখানে সে একটা ভুল করে যে এই যে এত অংশ হারাইছে তাহলে 1/3 ইন্টু ভি হারাইছে না, তাহলে তার হারানো গতিশক্তি মানে তো ব্যয়িত গতিশক্তি, তখন সে চিন্তা করে ব্যয়িত গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু এই যে হারানো বেগ এটার স্কোয়ার করে দেয়, তাহলে 1/3 ভি স্কোয়ার, এখানে ভি হোল স্কোয়ার। এখন এখানে ঝামেলাটা কি হয়েছে, কেন এটা হবে না? এটা না হওয়ার মেইন কারণ হচ্ছে যতটুকু বেগ হারাইছে ওইটা দিয়ে কখনো হারানো গতিশক্তি বের করা যায় না, কারণ বেগ আর গতিশক্তি এক জিনিস না, ফর্মুলা একটা ডিফারেন্স আছে। আমাদেরকে সব সময় আগে চিন্তা করতে হয় অবশিষ্ট বেগ কত। এই ধরনের ঝামেলায় গেলে সবার আগে এই জিনিসটা মাথায় রাখলে ভুল কখনো হবে না। তুমি এই ভুলটা করবে, অনেকেই করে এটা, যে হারানো বেগ থেকে সরাসরি হারানো গতিশক্তি বের করে ফেলায়। কনসেপ্ট পুরো আইডিয়াটাই ভুল, মানে বেসিক ফর্মুলায় তুমি মানতেছো না, এটা হয় না, এটা কিন্তু হয় না। তোমাকে যেটা করতে হবে সবার আগে অবশিষ্ট বেগটা বের করতে হবে, যে আমার বেগ অবশিষ্ট আছে কতটুকু। এবার অবশিষ্ট বেগ থেকে আমরা অবশিষ্ট গতিশক্তিতে যাব, দেন আমরা হারানো গতিশক্তি বা ব্যয়িত গতিশক্তিতে যাব। এই জায়গাটাই হচ্ছে মেইন জিনিসটা, এইটা যারা বুঝবে তাদের আর কোনো ভুল হবে না। তাহলে নর্মাল জিনিস চিন্তা করো, যাই দেওয়া থাকুক না কেন, আমরা আগে চিন্তা করব অবশিষ্ট বেগ কত। খেয়াল করো সবার আগে অবশিষ্ট বেগ কত, ওই বিয়োগ করলে অবশিষ্ট বেগ আসলো। এইবার এখান থেকে তুমি অবশিষ্ট গতিশক্তিতে যাও, দেন তুমি ব্যয়িত গতিশক্তিতে যাও, দ্যাটস ইট। তাইলে হলো অবশিষ্ট গতিশক্তি পাইলা, দেন টোটালটা থেকে এটা বাদ দিলে ব্যয়িত গতিশক্তি পাইলা। ঠিক আছে, মানে অবশিষ্ট বেগকে তুমি স্কোয়ার করলে অবশিষ্ট গতিশক্তি পাইতে পারো, তবে কতটুকু বেগ হারাইছে ওইটাকে স্কোয়ার করলে তুমি হারানো গতিশক্তি পাবা এমন কোনো কথা নাই, কারণ এটা ফর্মুলা অনুযায়ী যায় না। অবশ্য তুমি এভাবে চিন্তা করতে পারো যে মানে দুইটা রেশিও কিন্তু সেম না। আমার কাছে বেগ আছে এত, তাহলে আমার এটা থেকে গতিশক্তি পাবো এত, ভার্সেস আমি বেগ হারাই ফেলাইছি এত, তাহলে আমি গতিশক্তিও এত হারাইছি, এই রেশিওটা সেম মিলে না। দ্যাটস ওয়াই তুমি আরেকটু চিন্তা ভাবনা করলে এটা বোঝা যাবে। আমি যতটুকু সম্ভব তোমার বুঝাই দিয়েছি, খুব বেশি ডেপথ আমরা নেই না এগুলো নিয়ে, আজাইরা আর কি। আমি যা বোঝানোর তোমাকে বুঝাই দিয়েছি। মেইন কথা হচ্ছে ভাই, তুমি হারানো বেগ থেকে যদি হারানো গতিশক্তি বের করো, তোমার কাজ হয় নাই, ভুল করছো। তবে তুমি যদি হারানো বেগ না বের করে অবশিষ্ট বেগটা বের করে দেন অবশিষ্ট গতিশক্তিতে যাও, দেন টোটালটা থেকে অবশিষ্ট বাদ দিয়ে ব্যয়িত শক্তি বের করো, এই যে হারানো গতিশক্তিটা পাইলা, এইটা ঠিক আছে, দ্যাটস ইট। ঠিক আছে, কারণ আমি কিভাবে বোঝাবো, আরো কোনো অ্যানালজি দেওয়া যায় কিনা। মানে মনে করো তোমার কাছে এত বেগ আছে, তাহলে তোমার কাছে গতিশক্তি কত আছে, সরাসরি এটাকে স্কোয়ার করে হাফ ইন্টু এম দিয়ে গুণ করলে গতিশক্তি চলে আসে। বাট ধরো আমি বললাম যে এত গতিশক্তি আমি হারাইছি, এখন ওই হারানোটারে স্কোয়ার করলে গতিশক্তি পেয়ে গেলাম, এটা ঘটে না। কারণ হারাইছে যখন বলছে, আমি জানি না যে আমার শুরুতে কত ছিল, তো এখান থেকে সরাসরি গতিশক্তি আনা যায় না। বুঝতে পারছো? এই হচ্ছে মেইন কনসেপ্ট। তার মানে সরাসরি ব্যয়িত যাবা না, আগে অবশিষ্ট বেগ, দেন অবশিষ্ট গতিশক্তি, দেন ব্যয়িত গতিশক্তি, দেন এইটুকু হচ্ছে বেসিক ঐকিক নিয়ম। এটা তুমি বুঝছো, আমি জানি। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ম্যাথ। একটু সময় নিয়ে মানে ক্লাসটা শুরুই করলাম আমরা ম্যাথ দিয়ে, কয়েকটা ম্যাথ তোমাকে আমি দেখাচ্ছি, আর কিছুই না। এখানে গড় বেগ আর হচ্ছে তোমার গড় ত্বরণ নিয়ে কাজকর্ম হইতেছে। তো গড় বেগ গড় ত্বরণ নিয়ে কাজ করার সময় আমাকে কিছু জিনিস একটু বলতে হবে, একটু হোয়াইট স্ক্রিন নিয়েই বলি। সেটা হচ্ছে দেখো, গড় বেগে আমরা জানি হচ্ছে গড় বেগ, মানে তুমি যদি জাস্ট বেগ চিন্তা করো, যে লাইক আমি ভাই বেগ চিন্তা করবো, বেগ যেটাকে আমরা হচ্ছে তোমার ভেলোসিটি বলি, এটা মানে কি v ইকুয়ালস টু s বাই t, তাই না? মানে সরণ বাই সময়, সরণ। ঠিক আছে, আর আমরা যখন স্পিড বাইট করি সেটা মানে কি দূরত্ব বাই সময়, এগুলো তো তুমি জানো। এখন সরণ বেসিক্যালি কি ভাই, মনে করো একটা জিনিস সেখান থেকে যাত্রা শুরু করলো, এটা তার ইনিশিয়াল পয়েন্ট, তাই না? সে ঘুইরা এরকম একটা বৃত্তাকার পথ ঘুইরা এসে আবার এখানে আসলে, এটা তার ফাইনাল পয়েন্ট। তুমি যদি বলো আমার সরণ কত ভাই, সরণ কিন্তু 0। তবে তার দূরত্ব কত, দূরত্বটা কিন্তু যদি এই বৃত্তপথের ব্যাসার্ধ r হয়, তাহলে সে কিন্তু লিটারালি তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। তার মানে দূরত্ব কিন্তু 2πr, তবে সরণের ক্ষেত্রে 0, কারণ ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট এক জায়গায় পড়ছে। বেসিক ব্যাপার। এখন আমি যখন গড় বেগ বের করতে যাই, একটা কমন একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে আমরা জানি যে গড় বেগ মানে হইতেছে v বার ইকুয়ালস টু তোমার u প্লাস v, এখানে না, নিচে না, v বার ইকুয়ালস টু u প্লাস v ডিভাইডেড বাই 2। এটা একটা ফর্মুলা, যে শেষ বেগ আর আদি বেগ রে u মানে আদি বেগ, এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা গড় বেগ পাই। বাট এই কনসেপ্টটা তখনই অ্যাপ্লিকেবল হয় যখন a একটা সমত্বরণ। তার মানে যখন বস্তুটা সমত্বরণে চলে তখন শুধুমাত্র এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয়। আজকে এটা মুখস্থ করে রাখো, এটা ভুল করো না। গড় বেগ তখনই u প্লাস v বাই 2 দিয়ে বাইর করা যায় যখন আমাদের বস্তুটা a বা যে কোনো একটা সমত্বরণে চলতেছে, তার মানে মুক্তভাবে পড়তেছে, তখন অভিকর্ষ ত্বরণ অ্যাক্টিভেটেড থাকে, এটাও একটা সমত্বরণ, তুমি জানো 9.8, তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। বা একটা বস্তু একটা সার্টেন ত্বরণেই চলতেছে, সমত্বরণে চলতেছে, তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। বাট যদি সমত্বরণে না চলে, তাহলে কিন্তু u প্লাস v বাই 2 এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না গড় বেগ বের করার ক্ষেত্রে। তো এটা আমরা একটু ম্যাথে দেখি। ম্যাথটাতে আমাদেরকে যেটা বলছে, একটা বস্তু a থেকে b তে 7 মিটার পার সেকেন্ড বেগে যায় এবং পুনরায় 8 মিটার পার সেকেন্ড বেগে এতে ফিরে আসে, গড় বেগ কত?
ঘটনা ঘটাইছেও এরকম, এই যে এ, এটা ধরো এ এবং এটা হচ্ছে বি। তো সে প্রথমে এ থেকে বিতে যায় 7 মিটার পার সেকেন্ডে এবং সে বি থেকে এতে ব্যাক আসে 8 মিটার পার সেকেন্ডে। তো আমাদেরকে বলছে গড় বেগ কত। তো নরমালি তুমি একটা জিনিস দেখলে বুঝতে পারতেছো যে তার ইনিশিয়াল পয়েন্টও এ ছিল, মানে আদি অবস্থান, এবং শেষ অবস্থান বা তার ফাইনাল পয়েন্টও কিন্তু তোমার এ। তার মানে তার সরণ কিন্তু জিরো। তার সরণ যদি জিরো হয়, গড় বেগ মানে কি হবে ভাই? মোট সরণ বাই মোট সময়। গড় বেগ মানে কি? মোট সরণ বাই মোট সময়। তাহলে তোমার কত আসবে গড় বেগ? জিরো, কারণ মোট সরণ তো জিরো, নিচে সময় যাই থাকুক না কেন জিরো। তাহলে গড় বেগ জিরো পাইলো। আচ্ছা, হাউ অ্যাবাউট এটা আরেকটা ছোট্ট টাইপ হইতে পারে। টাইপটা কি? মনে করো আমাদেরকে বললো গড় দ্রুতি কত। এখন দ্রুতি তো আছে, কারণ সে তো দ্রুতির মধ্যে কি আসবে? ডিস্টেন্স আসবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়, এই তো। তাহলে এইবার যে ভুলটা তুমি করবা সেটা হচ্ছে, তুমি ম্যাক্সিমাম পাবলিকে ভুলটা করে, তাই আমি বলতেছি, সে যেটা করবে কি, গড় বেগের ফর্মুলা বসাবে ইউ প্লাস ভি বাই টু। একটা বেগ জানি 7 আর একটা বেগ জানি 8, এই যে 8 ডিভাইডেড বাই 2, 8 7 15, 15 2 হচ্ছে 7.5, 7.5 মিটার পার সেকেন্ড। এই ভুলটা করে, বাট এই ভুলটা কমপ্লিটলি রং। কেন রং? মানে এই প্রসেসটা কমপ্লিটলি রং। কেন রং? একটু চিন্তা করে দেখো, এটা কিন্তু সমতরণে যাচ্ছে না। সমতরণে যাচ্ছে এমন কোনো ইন্ডিকেটরও নাই, এন্ড অলসো এটা সমতরণে যাচ্ছে না, বোঝাই যাচ্ছে, কারণ সে পুরাটা 7 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে, আবার আসছে 8 মিটার পার সেকেন্ড। এই পুরা রাস্তা কিন্তু সে, এই যে এই পুরা রাস্তাটা সে সমবেগে গেছে, দেন তার বেগ চেঞ্জ করে আবার এদিকে যে আসছে, এখানেও কিন্তু সে সমবেগেই আসছে। তার মানে সে সমবেগে আসছে, সমতরণে কিন্তু আসে নাই। তার মানে এই ফর্মুলা কিন্তু খাটবে না। তার মানে আমাদেরকে এখানে ডিফারেন্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ভাই ফর্মুলাটা কিরকম হবে? আচ্ছা, আমি ইয়াটা কাছে রাখছি তাই জন্য আমার কাছে। আচ্ছা, তো আমাদের ফর্মুলাটা দিলে কেমন হবে? ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে গড় বেগ। সেটা কি? মোট গড় বেগ না, সরি, গড় দ্রুতি। এটা কিন্তু দ্রুতি, আমি একটু লিখে রাখি, আমি নিজেও ভুল বলতেছি, কারণ এগুলো আমাদের মানে প্রচলিত ভাষায় আমরা ভুল করে ফেলাই বলতে গেলে। তো গড় দ্রুতি মানে হচ্ছে ভাই মোট দূরত্ব, আমি মোট লিখলাম না, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, তাই না? এখন একটু খেয়াল করো, মোট দূরত্ব কত? এ থেকে বি, বি থেকে এ। তাহলে তুমি ধরে নাও এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স। তাহলে সে একবার এ থেকে বি গেছে, আবার বি থেকে এ আসছে, তার সরণ জিরো, তবে তার দূরত্ব অতিক্রম করছে সেটা কত? এক্স গেল, আবার এক্স ফিরে আসলো, রাইট? তাহলে 2x হবে। তাহলে মোট দূরত্ব হচ্ছে তোমার 2x। আচ্ছা, এইটাও একটু আমরা মুছে দিই, এটা আননেসেসারি জিনিসটা, মানে গড় বেগ জিরো এটা লেখা ছিল আর কি, দরকার নেই। তো মোট দূরত্ব কত তার? 2x। এখন তার সময় কত একটু খেয়াল করো। মোট সময়কে বের করার কোনো ব্যাপার আছে? আর ভাই আপনি যে x নিলেন, এটা নিয়ে কেমনে কি করবেন? আসলে আমরা একটু খেয়াল করে সময় কেমনে বের করা যায়। আমরা a থেকে b তে গেছে, তাহলে এটাকে আমরা TAB বলতে পারি। আলাদা আলাদা করে সময় বের করে দেখি। a থেকে b তে গেছে, এটাকে আমরা TAB বলতে পারি। এবং a থেকে b তে সে সমবেগে গেছে, বেগ ছিল 7। আমরা জানি সমবেগে s equals to vt, t equals to s by v। আচ্ছা, s কত? a থেকে b এর দূরত্ব কত? শুধুমাত্র x। তাহলে s হচ্ছে x ডিভাইডেড বাই v। v কত? 7। এটা হচ্ছে তুমি TAB পাইলা, মানে a থেকে b তে যাওয়া। এবার চিন্তা করো TB থেকে a আসলে কেমন হবে? TBA সেটা কত হবে? b থেকে a তে আসছে, t equals to s by v। s কত? x মিটারই। আর v কত? এবার হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এটা তার টোটাল টাইম যেটা হবে সেটাই কিন্তু আমাদের এখানে মোট সময়তে বসবে। তাহলে টোটাল টাইম কি হবে ভাই? বেসিক্যালি TAB প্লাস TBA যোগ করতে হবে। তার মানে আমাদের x/7 আর x/8 যোগ করতে হবে নিচে। স্বাভাবিকভাবে আমি এখানে x কমন নিয়ে নিতে পারি, তাহলে ভিতরে পড়বে 1/7 প্লাস 1/8। এবার খেয়াল করো, আমরা যে x টা ধরছিলাম কোনো সমস্যা আছে? উপর নিচ থেকে x কাটাকাটি চলে যায় না? এইবার বাকিটুকু তুমি ক্যালকুলেটরে বসায় একটা ইকুয়াল চাপ দিলেই উত্তর চলে আসবে। অ্যানসারের ইউনিট কি হবে? অবশ্যই মিটার পার সেকেন্ড। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খুব বেসিক দুইটা ম্যাথ আমরা দেখাই নিয়ে শুরু করলাম। একটা জিনিস তোমাকে আমি একটু রিকমেন্ড করবো, দেখো গতিবিদ্যা না আসলে আপেক্ষিক বেগ ছাড়া কখনোই কমপ্লিট হয় না। এবং আমরা ভেক্টরের ক্লাসে খুব ডিটেইল ভাবে আপেক্ষিক বেগ পড়াইছি। এবং আমরা ছোটবেলায় যে একটা ট্রেন যখন একটা সেতু অতিক্রম করে, কেন সেতুর দৈর্ঘ্যটাও যোগ করি, দুইটা গাড়ি যখন পরস্পরকে ওভারটেক করে, কেন তখন আমরা দুইটা গাড়ির দৈর্ঘ্য যোগ করি, এই কনসেপ্টটাও কিন্তু আমি ওখানে খুব সুন্দর মতো বুঝাইছি, আমি নিজেই বুঝাইছি, আমি জানি। তো ওইগুলো একটু দেখে এসো, এটা আমি একটু বলে রাখলাম, কারণ এরপর থেকে আমরা চলে যাবো হচ্ছে ভাই তোমার পরন্ত বছরিয়াতে আর একটা ম্যাথ করবো, দেন চলে যাবো। কিছু ম্যাথ আমি করাচ্ছি কারণ এখানে আমাদের অনেকের কনসেপচুয়াল গ্লিচ আছে। এন্ড তুমি জানলে অবাক হবা, এই প্রশ্নগুলো কিন্তু বুয়েটে আসে, যেমন এই প্রশ্নগুলো বুয়েটের, ঠিক আছে? তো আমি জানি আমি তোমাকে কি পড়াচ্ছি, এগুলো তোমার কাজে আসবে। একটা 1 মিটার ব্যাসার্ধের চাকায় একটা চুইংগাম লেগেছিল, চুইংগাম যেটা থাকে আর কি, সেন্টার ফুট, ইউ নো দ্য নেমস, বিভিন্ন নামের হয় দেশে বিদেশে। চাকাটার অর্ধ ঘূর্ণনে চুইংগামের সরণ কত? এখন একটু বুঝতে হবে জিনিসটা, ঘটনা কি করছে। মনে করো এটা তোমার গ্রাউন্ড, হ্যাঁ? তো এইটার উপরে তোমার ধরো এই যে চাকাটা আছে, এই চাকাটা আছে। তো চাকাটার এখানে ধরো তোমার
চুইংগামের নাম আমরা পি দিলাম, এখানে সে চাকাটা আছে। এখন চাকাটা কি করছে, অর্ধ ঘূর্ণন দিছে। আগে বুঝতে হবে পূর্ণ ঘূর্ণন মানে কি। বৃত্তের পূর্ণ ঘূর্ণন মানে কত ডিগ্রি বলতো? আমরা জানি যে আমাদের 4টা অ্যাক্সিস আছে, 4টা অ্যাক্সিসে যদি আমরা একটা পুরো রোটেশন দিতে পারি সেটাকে আমরা 360 ডিগ্রি বলি। তার মানে যদি আমরা হাফ রোটেশন বলি সেটা কত হবে, অর্ধেক, সেটা কত 180 ডিগ্রি। সিম্পল। এখন তুমি জানো যে হাফ রোটেশনে ঘটনা কি ঘটে। একটা জিনিস, এই মনে করো হাতটা যদি 360 ডিগ্রিতে ঘুরাই, খুব মনোযোগ দিয়ে শুনে এই জিনিসটা আমরা অনেকে ভুল করি। হাতটা যদি আমরা পুরো 360-এ ঘুরাই, এটা সম্ভব না, ইউ নো ইট, তাই না? আমি একটা হিউম্যান বিং, বাট এই হাতটা যদি পুরো 360-এ ঘুরাই, হাতটা কিন্তু আবার এই স্টেটে চলে আসবে। ধরো এই কলমটা, এই যে কলমটা, মাথাটা খেয়াল করো, বা অন্য কিছু আছে কিনা। আচ্ছা, ধরো এই কলমটা, এই মাথাটা তো চিকন মাথা, এটা তো আই গেস বোঝা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাওয়ার কথা। তো আমি যদি বলি এটাকে আমি 360 ডিগ্রি ঘুরাবো, দ্যাট মিনস এই যে ঘুরলো এতক্ষণ পর্যন্ত কত ডিগ্রি ঘুরছে বলতো, 180। আবার মাথাটা এই পাশে চলে আসছে, খেয়াল করো, মাথাটা আমার এই পাশে ছিল, এই পাশে। যতক্ষণ না ঘুরার পরে, যতক্ষণ না ঘুরা মাথাটা এই পাশেই আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু 360 ডিগ্রি হয় নাই। ঠিক আছে? আমি যদি তোমাকে বলি যে এটাকে ভাই 180 ডিগ্রি ঘোরাও, তাহলে কি ঘটবে জানো? এই মাথাটা এই পাশে ছিল, জাস্ট ওই পাশে চলে যাবে, তার মানে এই যে ঘুরে গেল। আমি তোমাকে আরেকটু মনে রাখার বুদ্ধি দিয়ে, যেটা কেমনে মনে রাখি, যেমন ধরো একটা, আমরা তো ভেক্টর পড়ে আসছি ধরলাম, তো ভেক্টর বা তুমি ধরো লম্বাংশ, বেসিক লম্বাংশ, মনে করো একটা বল জানো তুমি 10 নিউটন, তাহলে এটার বিপরীত বল যখন তুমি বাইর করো তখন -10 দাও না? এই -10টা কেমনে আসে বলো তো? 10-এর যদি cos 180 ডিগ্রি নাও, cos 180 ডিগ্রি ভ্যালু -1, সেটা কিন্তু আমরা -10 পাই। তার মানে যে 10 নিউটনের বিপরীত বল হচ্ছে -10 নিউটন। তার মানে এখানে দেখো এই যে 180 ডিগ্রি একটা নিহিত আছে, ভিতরে কিন্তু 180 ডিগ্রি আছে। এই 180 ডিগ্রি জিনিসটাই এরকম, যে জিনিসটা তুমি যেখানে দেখবা সেখানে বুঝবা যে এটা পুরোপুরি উল্টাই দিতে হবে, দ্যাটস ইট। 360 ডিগ্রি মানে কি? 360 ডিগ্রি মানে ও যেখানে ছিল, ও যতটুক রোটেশন দেওয়ার পরে আবার ওইখানে আসবে, ন্যূনতম রোটেশন। দেখো এখানে কিন্তু অনেকবারই আসবে, বাট প্রথম রোটেশনটা আমাদের চিন্তা করতে হবে যে মানে প্রথম কখন এখানে আসে। এই যে এইটা হলো 360 হলো। আর যদি 180 বলে, জাস্ট এই মাথাটা এখানে আছে, গোড়ায় এই পাশে দিয়ে দেবে, এটা 180। আর এই যে 180 গেল, আরেকটা 180 দিলে আবার সে আগের জায়গায় চলে আসলো 360। এতটুকু ক্লিয়ার? তাহলে বুঝো অর্ধ ঘূর্ণন মানে হইতেছে ভাই এখানে 180 ডিগ্রির কথা বলা আছে। অর্ধ ঘূর্ণনে কি হবে, পি যেখানে আছে এক্স্যাক্টলি তার উপরের দিকে চলে যাবে। বুঝো, যদি পূর্ণ ঘূর্ণন দিত তাহলে পি কিন্তু নিচেই থাকতো। আরেকটা জিনিস বলে রাখি, ভাই আপনি পি নিচে ধরছেন কেন? ভাই তুমি উপরে ধরে করো, একই ঘটনা ঘটবে, সেম কথা। উপরে ধরে করলে অর্ধ ঘূর্ণনের নিচে যাবে, নিচে ধরে করলে অর্ধ ঘূর্ণনের উপরে যাবে, কারণ ওর অর্ধ ঘূর্ণন মানে হইতেছে ভাই তোমার এই যে 180 ডিগ্রি। তো যখন 180 ডিগ্রি ঘূর্ণন দিচ্ছে, ও মনে করো, আমি এখানে চিন্তা করি জিনিসটা এখন এখানে চলে আসছে, এবং পি পয়েন্টটা কই চলে গেছে ভাই? নিচে থাকলে 180 যেহেতু জাস্ট বিপরীত সাইডে চলে যায়, তাহলে উপরে চলে যাবে অবভিয়াসলি। এটা হচ্ছে পি সাইড, ঠিক আছে? উপরে জাস্ট চলে গেছে, দ্যাটস ইট। এখন আমাদেরকে বুঝতে হবে সে যে ঘুরলো, বুঝছো, চাকা কিন্তু এক জায়গায় দাঁড়ায় ঘুরে না, চাকা যখন ঘুরে সে কিন্তু একটা দূরত্ব অতিক্রম করে। তো আমাদেরকে চাইছে হচ্ছে ভাই সরণ, এই যে এইটা চাইছে, ধরো পি পি প্রাইম, ধরো এইটা চাইছে, এই সরাসরি দূরত্বটাকে সরণ বলে, মানে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী সরাসরি দূরত্বকে কি বলে? সরণ বলে, ঠিক আছে? এখন এই দূরত্বটা আমি বাইর করবো কেমনে? এটা তো সম্ভব না, বাইর করা যায় কিভাবে চিন্তা করি, আগে একটু খেয়াল করি। এই জায়গাটা আমি যদি এতটুকু চিন্তা করি, এতটুকু কত? এটা মূলত পুরো বৃত্তটার ব্যাস না, যদি আমি বৃত্তটা আমার হাত দিয়ে আঁকছি ভাই, ওইভাবে এত সুন্দর করে দেখানো লাগবে না। এই বৃত্তের পুরো ব্যাসটা, এটা কি বৃত্তের পুরো ব্যাস না? খেয়াল করে তো, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, তাহলে এটা কত? 1 × 2 মিটার, এটা পাইলাম। বুঝতেই পারতেছো এটা অবশ্যই 90 ডিগ্রি, কারণ এই নিচের যে ভূমিটা এটা কিন্তু এটার স্পর্শক। তোমরা ম্যাথে পড়ছো আই গেস যে স্পর্শক কিন্তু বৃত্তের ব্যাসের উপরে সব সময় 90 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে এটা 90 ডিগ্রি। এখন আমরা এইটুকু যদি কোনোভাবে বের করতে পারি, তাহলে কিন্তু এটা পিথাগোরাস ফর্ম হয়ে গেছে, যেটার অতিভুজ হচ্ছে পি পি প্রাইম। বের করে ফেলাইলাম, ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এইটার ভ্যালু বের করা। একটু বুঝো, একটা জিনিস যখন একটা পূর্ণ ঘূর্ণন দেয়, একটা বৃত্তাকার চাকা যখন একটা পূর্ণ রোটেশন দেয়, তখন সে তার পরিধির সমান দূরত্ব 2πr অতিক্রম করে। তাহলে ঠিক একইভাবে বুঝো, এই যে একটা ঘূর্ণন মানে কি? দুইটা অর্ধ ঘূর্ণন। দুইটা অর্ধ ঘূর্ণনে সে দুইটা অর্ধ ঘূর্ণনে সে অতিক্রম করে 2πr। তাহলে একটা অর্ধ ঘূর্ণনে অতিক্রম করে কত? 2πr ডিভাইডেড বাই 2, ঐকিক নিয়ম। তাহলে πr দিছে তো অর্ধ ঘূর্ণন, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব এটা কত? পাই ইনটু আর। আচ্ছা, আর এর ভ্যালু তো দেওয়া আছে কই? 1 মিটার, তাহলে পাই ইনটু 1 মিটার। শেষ। তাহলে তোমার পিপি প্রাইম বের করতে হবে, দ্যাটস ইট। তাহলে হয়ে গেল, সেটা কত ভাই? এটা তো অতিভুজ, তাহলে √ এই যে পি প্রাইম। ভাই পরপর পিপি উচ্চারণ করা ড্যাম ডিফিকাল্ট। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, শেষ। তাহলে এটা হচ্ছে পাই স্কয়ার প্লাস এখানে আছে হচ্ছে 2 স্কয়ার, শেষ।
অ্যান্সার যা আসবে উত্তরের ইউনিট হবে মিটার। মিটার কেন? কারণ আমরা যে সবকিছু মিটারে করছি, তাই সবকিছু সাথে করলে উত্তরের সাথেই পাওয়া যায়। এতদিনে তুমি জানো যারা ক্লাস করো। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল কনসেপ্ট। ঠিক আছে, আমরা জাস্ট ম্যাথগুলো শেষ করলাম। এবার হচ্ছে বেসিক কিছু গতির সূত্র, এক টানে পড়ে যাবো, এখানে সময় নষ্ট করব না। v ইকুয়ালস টু ভি নট প্লাস এটি, মানে ওই ইউ কে আমরা এখানে ভি নট বলি, একটু সুন্দর বা একটু পশ দেখানোর জন্য, আর কিছুই না। বাট তুমি যদি ইউ লেখো কেউ তোমার নাম্বার কাটবে না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কি ধরতেছো তুমি এখানে ইউ না ধরে তুমি যদি জেডও ধরো কোনো সমস্যা নেই। ঠিক আছে, যাই ধরো কোনো প্যারা নাই। এস ইকুয়ালস টু ভি প্লাস ভি নট বাই টু ইন্টু টি। এখানে মাথায় রাখতে হবে আমরা যেমন গড় বেগ বের করছিলাম ভি বার ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু, বলছিলাম যে অবশ্যই সমত্বরণে থাকতে হবে। ঠিক একইভাবে এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল করা যাবে যখন জিনিসটা সমত্বরণে থাকবে, যখন সিস্টেম সমত্বরণে আসে। এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ ইন্টু টি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়ালস টু ভি নট স্কয়ার প্লাস টুয়াইস এস। শেষ। যদি আমরা বলি যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে মনে করো আমি বললাম ভাই দশম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, আমি টোটাল 10 সেকেন্ড চাই নাই, আমি 10th সেকেন্ডে চাইছি, তখন আমরা কি করি বেসিক্যালি, তখন আমরা মূলত ধরো 10 সেকেন্ডে বের করবো, তাহলে টোটাল 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে টোটাল 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা বাদ দিয়ে দেই, তাহলে বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে দশম সেকেন্ড। তার মানে আমি যখন টি তম সেকেন্ডে বের করতে যাচ্ছি তখন প্রথমে আমি এরকম করে নিয়ে আগে টি তম সেকেন্ডে টোটাল টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, দেন আমি এটার আগে মানে টি মাইনাস ওয়ান 1 সেকেন্ড আগে অতিক্রান্ত দূরত্বটা বের করব, দেন এই দুটো থেকে বিয়োগ করলে আমাদের এক্স্যাক্টলি এই ফর্মুলাটা আসবে। ফর্মুলার ডেরিভেশন যেগুলো আমি দেখাবো সেগুলো দেখতেই হবে। ফর্মুলার ডেরিভেশন ভাই সাধারণত কোনো জায়গাতেই আসে না, এটা তুমি অলরেডি জানো, বাট আমি যা যা দেখাচ্ছি তা দেখলেই হবে, এটা ডেরিভেশন তোমার লাগবে না। ঠিক আছে, তো এটা যদি করো তাহলে তুমি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবা, সেটা হচ্ছে ভি নট প্লাস হাফ ইন্টু এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। দ্যাটস ইট। তো মোটামুটি এই হচ্ছে ফর্মুলা। এখন আমরা হচ্ছে পরন্ত বস্তুর ফর্মুলায় যাব, বাট তার আগে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, ছোট্ট কিছু কথা বলবো যেগুলো মানে দেখো ডাইনামিক্স ইজ অল অ্যাবাউট ভাই তোমার বেসিক। ঠিক আছে, ভেক্টর, ডাইনামিক্স, নিউটনের বলবিদ্যা, তিনটাতে তোমার বেসিক হয়, তারপর থেকে টান। ঠিক আছে, একটু সময় দাও আমাকে। সেটা হচ্ছে দেখো আমরা আদি বেগ নিয়ে কতটুকু জানি, আমি জানি না তুমি এটা পুরোপুরি জানো কিনা, অনেকের এক মিসকনসেপশন আছে, আমি দেখছিলাম, তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আদি বেগ কত, আদি সরণ কত, এটা নিয়ে একটু কনসেপ্টটা তোমার জানা থাকা লাগবে। যেমন আমি তোমাকে বলতেছি যে কোন একটা গাড়ির আদি বেগ ভি নট হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা তুমি আমার একটা জিনিস, আমি বিশ্বাস করি তোমার ছোটবেলায় প্রশ্নটা একবার হলেও আসছে যে ভাই একটা গাড়ি তো 20 মিটার পার সেকেন্ডে যাত্রা শুরু করতে পারে না, ও তো স্থির অবস্থাতেই থাকে। 20 মিটার পার সেকেন্ড একটা টাইমে রিচ করতে পারে, বাট সে শুরুতেই কেমনে এটা হয়? আদি বেগ মানে আমরা জানি যে শুরুতেই যেটা বেগ, তোমার ধারণা একটা ভুল আছে। একদম সহজ বলে দিই, আদি বেগ মানে হচ্ছে সংজ্ঞা হচ্ছে এটাই যে সময় গণনা শুরুর বেগ, গণনা শুরুর বেগ। তাহলে এখন একটু চিন্তা করো, তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার হাতে একটা স্টপ ওয়াচ আছে, তুমি সময় কাউন্ট করবা, সবাইকে বলে দিচ্ছ যে ভাই আমি কিন্তু সময় কাউন্ট করতেছি, আমাকে অনুসরণ করে টি মাপতে হবে এই ঘড়ি অনুযায়ী। তো তুমি একটা গাড়ি দাঁড়ায় আছে, তুমি গাড়িকে বললা যে ভাই আপনি ইঞ্জিন অন করেন, আমি স্টপ ওয়াচে ক্লিক করলে টান দিবেন। তো তুমি স্টপ ওয়াচে ক্লিক করলা, গাড়ি এখনো থামাই আছে, তারপর ইঞ্জিন অন করে চলে গেল। তো তাহলে তার স্থির বেগ কত, তাহলে তার আদি বেগ কত? সে কিন্তু তাহলে আদি বেগ 0 পাইলাম, কারণ সময় গণনার মুহূর্তে তার বেগ ছিল কত? 0। এবার একইভাবে চিন্তা করো যে তুমি এবার কোনো গাড়ি দাঁড়ানো পাইলাম না, দেখলে একটা ট্রাক আসতেছে, ট্রাকের বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো তোমাকে যখন ক্রস করতেছে বা তুমি ওকে যখন দেখছো, তখনই তুমি স্টপ ওয়াচটা ক্লিক করলা। যখন ক্লিক করছো তখন ওই ট্রাকের মিটারে 20 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে ট্রাকের আদি বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট। আদি বেগ মানে শুরুর বেগ না, আদি বেগ মানে সময় গণনার শুরুর বেগ, যখন থেকে কাউন্ট করতেছো। ঠিক একইভাবে এবার আদি সরণ চিন্তা করো, ওই যে গাড়িটা দাঁড়ায় ছিল, ধরো ও ওইখানে আজীবন ছিল, তাহলে প্রথমে যে গাড়িটা দাঁড়ায় ছিল তুমি বললা যে ভাই আমি ক্লিক করলাম, আপনি টান দিয়েন, 0 মিটার পার সেকেন্ড পাইলা। তো ও কিন্তু তোমার সময় গণনার আগে কোনো দূরত্ব অতিক্রম করে নাই, তাহলে তার আদি সরণ কত? 0। আদি সরণ নিয়ে আমরা কাজ করি না, তবে কৌণিক গতির ক্ষেত্রে আদি সরণের কাজ আমরা বুঝবো, কিছু আছে দেখাবো না, ফ্যান কতবার ঘুরছে, তাই এই আইডিয়াটা থাকলে তোমার সহজ হবে। ঠিক একইভাবে এখন তুমি যখন এই যে আমরা যে ঘটনায় ট্রাকটা বললাম, ট্রাকের কথা বললাম, ঘটনা বোঝাটা জরুরি। এই ট্রাকটাকে মনে করে তুমি দেখলে একটা ফ্লাইওভার দিয়ে নেমে আসতেছে, তুমি স্টপ ওয়াচ অন করছিলা, রিড করলো 20 মিটার পার সেকেন্ড। তুমি যখন সময় গণনা শুরু করছো, এখন তুমি যে সময় গণনা শুরু করছো তার আগে সে কিন্তু কোন একটা জায়গা থেকে সে আসছে, ধরো সে বরিশাল থেকে আসছে, ধরো সে নোয়াখালী থেকে আসছে, ধরো সে এনিওয়্যার একটা জায়গা থেকে সে আসছে। ওই অতিক্রান্ত দূরত্বটা যখন সে করছে তখন কিন্তু তুমি যে বলে দিছো সবাইকে যে ভাই আমি সময় কাউন্ট করতেছি, তুমি কিন্তু স্টপ ওয়াচ ক্লিক করো নাই, তার মানে তোমার সময় গণনা কিন্তু এখনো শুরু হয় নাই। তার মানে এই সময় গণনা শুরুর আগে সে যেখান থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে সেটাই হচ্ছে তার
আদি দূরত্ব বা যতটুকু সরণ করছে সেটা হচ্ছে তার আদি সরণ। তাহলে আদি সরণের কনসেপ্ট হচ্ছে সময় গণনার আগে, সময় গণনার শুরুর পূর্বে অতিক্রান্ত দূরত্ব যেটা সেটাই, ঠিক আছে। আর এটা হচ্ছে আদি বেগ হচ্ছে সময় গণনা যখন তুমি শুরু করতেছো তখন যে বেগটা রিড করতেছো। দ্যাট ডাজন্ট মিন যে কোনো গাড়ির আদি বেগ 20 মিটার পার সেকেন্ড, তার মানে এই না যে গাড়িটা 20 মিটার পার সেকেন্ড থেকে যাত্রা শুরু করছে। তার মানে এই তুমি যখন থেকে টাইম কাউন্ট করছে বা যে টাইম কাউন্ট করুক, সে যখন থেকে টাইম কাউন্ট করছে তখন গাড়িটার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, ওইটাকে আমরা আদি বেগ হিসেবে কাউন্ট করছি। দ্যাটস ইট। আশা করি এটা ক্লিয়ার, ঠিক আছে। তো এবার আসো ভাই, তোমার পড়ন্ত বস্তুর যে ফর্মুলাগুলো আছে, এটা 3টা ফর্মুলা আমি একদম সংক্ষেপে লিখে রাখছি, জাস্ট জ্ঞানমূলকে আসবে, অনুধাবনমূলকে আসবে, আর কোথাও আসবে না। তোমরা জানো একটা হচ্ছে যে ভাই স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে পড়ার সময় যদি বিনা বাধায় পড়ে, 3টা জিনিস, স্থির অবস্থান, একই হাইট থেকে যদি বিনা বাধায়, কোনো বাধা নাই, মানে ইভেন বায়ু নাই, বাতাসও নাই, তাহলে সব বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। তুমি যদি ইউটিউবে দেখো, এটা যে করবে, তুমি যে ইউটিউবে দেখো, তুমি দেখবা যে একটা রুম যদি এমন করা যায় যেটা সাউন্ড প্রুফ, এয়ার প্রুফ, ওয়াটার প্রুফ, মানে রুমে কোনো বাতাসই নাই, ওইখানে তুমি একটা 1000 কেজির ধরো একটা গাড়িকে উঁচা করছো আর তার সাইডে একটুখানি তুলা নিছো, দুইটাকে একসাথে ফেললে দুইটা একসাথেই পড়বে যদি ওইটাকে ওই রিয়েল স্টেটে নেওয়া যায়। তার মানে কাহিনী হচ্ছে বিনা বাধা। বাট আমাদের রিয়েল লাইফে যদি আমি চিন্তা করি যে এই জিনিসটা ফেলাবো আর একটা কাগজ ফেলাবো, অবশ্যই এটা আগে পড়বে, ঠিক আছে, স্বাভাবিক, কারণ এইটার উপরে বায়ুর বাধা কম কাজ করবে, এটাতে বেশি কাজ করবে। তাই যেটা তোমার তুলা বা যেটা তোমার হালকা, এটা আস্তে পড়বে, কাগজের পাতাটা আস্তে পড়ে। বাট এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে বিনা বাধায়, এটা হচ্ছে 1। 2 হচ্ছে ভাই ভি সমানুপাতিক টি, তার মানে ওই স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর অতি প্রাপ্ত বেগের মান তার সময়ের সমানুপাতিক, শেষ। আর হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কয়ার, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত উচ্চতা বা অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক। এই আর কি 3টা ফর্মুলা কাজে আসে। কিন্তু হুট করে বলবে যে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লেখো, তখন তোমার লাগবে, দ্যাটস ওয়াই লিখে দাও সব, ঠিক আছে। এই আর কি। নেক্সটে চলে যাই। পড়ন্ত বস্তুর ফর্মুলাগুলো কি? জাস্ট ওই যে তুমি s ইকুয়ালস টু v নট প্লাস v নট t প্লাস হাফ at স্কয়ার করছো, এখানে জাস্ট এর বদলে g বসাবা, আর হচ্ছে কি মানে সবখানে এর বদলে g বসাবা আর s এর বদলে হচ্ছে h বসাবা। তাহলে v ইকুয়ালস টু v নট প্লাস gt, h ইকুয়ালস টু v নট t প্লাস হাফ gt স্কয়ার, v স্কয়ার ইকুয়ালস টু v নট স্কয়ার প্লাস 2gh, h ইকুয়ালস টু v প্লাস v নট বাই 2 ইনটু t। খেয়াল করতে হবে অবশ্যই এটা কি, এটা কখন, যখন এটা সমতরণে থাকে, ঠিক আছে। কনটেক্সটটা কিরকম, এইখান থেকে মনে করে জিনিসটা পড়তে শুরু করছে, এখান থেকে আমরা, এটা হচ্ছে ভূমি, গ্রাউন্ড, এই পুরো হাইটটা হচ্ছে h, এবং সে পড়ছে এখান থেকে যে সে এখানে আসছে, মানে এটা ইনিশিয়াল স্টেট, এটা ফাইনাল স্টেট, এসে আসছে, তার টোটাল টাইম লাগছে কতটুকু, t সেকেন্ড ধরো, এবং তার অভিকর্ষ ত্বরণ হচ্ছে g। তো এখানে কিছু জিনিস, এই একটা লাইন তুমি যদি বুঝে যাও, সামনের রাস্তা ভাই ইনশাআল্লাহ সহজ। একটু কষ্ট করে বুঝবা, তুমি এটা বুঝো নাই আমি জানি, মানে তুমি যদি মানে প্রথমেই আমার ক্লাস দেখে থাকো তাহলে এটা তোমার বোঝার কথা না, আমি একটু বুঝাই দিই। সেটা হচ্ছে দেখো, এখানে আমরা অনেক কিছু বসাইছি, আমরা এটা ডেরিভেশন জানি না, জানতেও চাই না, এটা লাগে না। বাট একটা কিছুকে চিন্তা করা যায় কিনা, একটু চিন্তা করলে দেখবা, এই যে ফর্মুলা বাম ডান বসাইলা, ধরো আমি একটা ফর্মুলা চিন্তা করবো, v ইকুয়ালস টু v নট প্লাস gt। হ্যাঁ, আমি একটা ফর্মুলা নিয়ে চিন্তা করবো, একটু জিনিস চিন্তা করলে তুমি বুঝে যাবে। তো ফর্মুলাটা হচ্ছে v ইকুয়াল দিলাম, v নট লিখলাম, জিটি লিখলাম, আমি কোনো চিহ্ন টিহ্ন বসাই নাই। ইকুয়াল বাম ডান ঠিক রাখতে হবে, খেয়াল রাখো বাম ডান ঠিক রাখতে হবে, যেটা যে পাশে আছে সেটাকে ওই পাশেই দিবা। এখন ভি এর আগে কোন চিহ্ন, ভি নটের আগে কোন চিহ্ন, জিটির আগে কোন চিহ্ন, আমি এটা কিছুই জানি না। আমরা ধরে নিচ্ছি আমরা যে সিস্টেম চিন্তা করতেছি সেই সিস্টেমের হচ্ছে তোমার উপর, আমি উল্টা ধরতেছি, তাহলে বুঝবে, দেখো তাহলে সহজ হবে। উপরের দিকে সব হচ্ছে পজিটিভ, মানে আমরা যাই উপরে পাবো সব পজিটিভ, নিচে যা আসবে তাই কি নেগেটিভ। তাহলে একটু খেয়াল করি, ভি, ভি কি শেষ বেগ, দেখো তো শেষ বেগ তার কই থাকবে, এই যে এখানে শেষ বেগ, সে কিন্তু নিচের দিকে ফিল করবে, ভি নিচের দিকে পাইছো, তাহলে চিহ্ন কি হবে, নেগেটিভ, বুঝো। এবার ভি নট খেয়াল করো, ভি নট পাইছো কি নিচের দিকে, দেখো নিচের দিকে যাচ্ছে, আমরা তো সব উপরে পজিটিভ ধরছি, তাহলে ভি নট কি হবে, নিচের দিকে। জি চিন্তা করো তো, জি কখন কোন দিকে কাজ করে, সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে এটা কি হবে, মাইনাস জিটি। দেখো মাইনাস ভি ইকুয়ালস টু মাইনাস ভি নট মাইনাস জিটি, সব পাশ থেকে মাইনাস উঠায় দেওয়া যায়, অথবা -1 দিয়ে সব পাশকে গুণ করে দেওয়া যায়, তাহলে আমরা কিন্তু আবার এই একই ফর্মুলাতে ব্যাক আসতে পারি। তার মানে তুমি উপরের দিকে পজিটিভ ধরার কারণে এরকম আসছে, ফর্মুলা কিন্তু একই আসছে, ফর্মুলা কিন্তু একই কথা, এটা কিন্তু এটাই, তোমরা এটা জানো, ফর্মুলা একই আছে। তার মানে তুমি ঠিক একইভাবে নিচের দিকে যদি পজিটিভ ধরো আর উপরে সবগুলোকে মাইনাস চিন্তা করে যদি কাজ করো, ঠিক একই ফর্মুলা আসবে। এই জিনিসটা একটু বোঝা লাগবে, এইটা যদি বুঝছো, আমি জানি তুমি এতটুকু বুঝছো, এইটুকু বিশ্বাস আমি তোমাকে করি। তাহলে এবার এই ফর্মুলাটা আমরা একটু করি, h ইকুয়ালস টু v নট t প্লাস হাফ ইনটু gt স্কয়ার, এটা একটু করে দেখি, তাহলে দেখবো হয়ে গেছে।
এইচ ইকুয়ালস টু দিলাম, চিহ্ন দিব না, ঠিক আছে। ভি নট টি, এটা বোঝা দরকার ভাই, সামনে আছে আমি বলতেছি, প্রাসেও লাগবে হাফ জিটি স্কয়ার, কোনো চিহ্ন টিহ্ন দেই নাই, বাম ডান সব ঠিক রাখছে, ঠিক আছে। ফর্মুলা কোনটা ছিল মনে আছে না? এটা তোমরা জানোই ভাই, মুখস্থ, সহজটা দিয়ে করাইলে তোমার মনে থাকবে বেশি, হাফ জিটি স্কয়ার, ঠিক আছে। আমাদের চিত্রটা এরকম ছিল, কনটেক্সট এই, এখান থেকে বস্তুটা পড়বে, দেখো খেয়াল করো, ভি নট বেগে পড়তেছে, জি কোন দিকে কাজ করে বলো তো? জি নিচের দিকে কাজ করে, টি সময় পরে সেটা এখানে আসছে এই, আর তার টোটাল দূরত্ব কত ভাই? এইচ। এখন আমরা আবারও সেই তেরামি করব। তেরামিটা কি? তেরামি হচ্ছে আমরা উপরের দিকের সবকিছুকে পজিটিভ ধরবো। তুমি চাইলে নিচের দিক দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই, একই। আচ্ছা, তো এবার একটু খেয়াল করো, ভি নট টির তো কোনো দিক নাই, টি নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নাই। ভি নট চিন্তা করো, ভি নট আছে নিচের দিকে, উপরে সব পজিটিভ ধরছে, আমরা যেটা ধরছি ওই অনুযায়ী করতেছি, তাহলে ভি নট আছে নিচের দিকে, তাহলে কি হবে? মাইনাস। জি আছে নিচের দিকে, উপরের সবগুলো পজিটিভ ধরছে, তাহলে নিচের দিকে সব নেগেটিভ হবে, উল্টা, এটা কি হবে? মাইনাস। গেল। এইচ নিয়ে একটু চিন্তা করা দরকার। এখন এইচটা তোমাকে একটু শিখতে হবে। এইচটা হচ্ছে, এইচ এর ডাইরেকশন কোন দিকে থাকে, এইচ তুমি মানে এই সূত্রের ক্ষেত্রে কোন দিকে ধরবা, মানে সরণ, এইচ যা পাবা, এই ধরনের ফর্মুলাগুলোতে কিভাবে চিন্তা করতে হবে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার এই যে ইনিশিয়াল পয়েন্ট, এটা মানে নিক্ষেপ করছে যেখান থেকে বা প্রক্ষেপ করছে যেখান থেকে, মানে যেখান থেকে যাত্রা শুরু, ওইখান থেকে ফাইনাল পয়েন্টের দিকে তার ডাইরেকশনটা কাউন্ট করতে হয়। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল একটু চিন্তা করো কোন দিকে? নিচের দিকে, তাহলে এইচ কি হবে? মাইনাস। ক্লিয়ার? একদম ক্লিয়ার? এটা ভাই এখন সব পাশে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে আমাদের এই ফর্মুলা আবার ব্যাক চলে আসবে। এবার তোমার আমি ছোট্ট একটা থিওরি বুঝাই দিয়ে যাবো, তাহলে তুমি একটু বুঝবা। এটা যেহেতু বুঝাইছে, মনে করো আমরা তো ভাই এখান থেকে ফেলাইলাম জিনিসটা, ঠিক আছে, আমরা এটা পড়বো, তার আগে একটু দেখে নেই। সেটা হচ্ছে, মনে করো আমরা এখান থেকে একটা বস্তুকে কোনো কারণে হচ্ছে তোমার উপরের দিকে মারলাম, খাড়াই মারছি উপরের দিকে, তো নিচে এসে পড়ছে, উপরের দিকে নিক্ষেপ করছে। এখন এই যে বিল্ডিংটা ছিল, এই বিল্ডিংটাকে আমরা এইচ বললাম, ঠিক আছে। তো এটা একটা ফর্মুলা আছে, যদি সে ভূমিতে পড়তে তার সময় লাগে টি, এবং তাকে যদি আমরা খাড়া উপরের দিকে ভি নট বেগে ছাড়ি, তাহলে ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়ালস টু ভি নট টি হাফ জিটি স্কোয়ার। একই ফর্মুলা, এই এইচ, এবারে কিন্তু এই এইচ, ঠিক আছে। তখন ছিল টোটাল উচ্চতা, আর এখনকার এইচ হচ্ছে গিয়ে ভাই কোথায় ছাড়ছো, ইনিশিয়াল আই, আর কোথায় পড়ছে তার মধ্যবর্তী উচ্চতা। এখন চিহ্ন নিয়ে একটু চিন্তা করি। তুমি ধরে নাও, এবার আমরা একটু উল্টা চিন্তা করি, ধরো নিচের দিকের সব পজিটিভ, আমরা ধরে নিছি এটা, তো এটার উল্টাটা আমাদের কি আসবে? উল্টাটা আমাদের নেগেটিভ আসবে। তাহলে আমরা একটু চিন্তা করি, ভি নট খেয়াল করে, ভি নট কিন্তু উপরের দিকে, ওকে মারছি আমরা উপরে এবার, তাই না? ভি নটকে আমরা উপরের দিকে ছুটছি, ভি নটকে যেহেতু উপরের দিকে ছুটছি, হ্যাঁ আচ্ছা, ভি নটকে যেহেতু আমরা উপরের দিকে ছুটছি, আমরা নিচের সব পজিটিভ ধরছি, তার মানে ভি নট কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। খেয়াল করো তো, জি কোথায় কাজ করে? জি তুমি যেখানেই থাকো না কেন, জি সবসময় নিচেই কাজ করে। তুমি নিচেকে পজিটিভ ধরছো, তাহলে এখানে কি আসবে? প্লাস আসবে। এবার একটু খেয়াল করো, এইচ এর চিন্তা করো, এইচ কি করছি? এইচ আমরা মাপি কই থেকে? ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে। তাহলে ওর ইনিশিয়াল আছে এইখানে, ফাইনাল আছে এখানে, তাহলে এইচ মাপবো কিভাবে? আমরা ইনিশিয়াল থেকে ফাইনাল নিচের দিকে আসবো, নিচের দিকে কি প্লাস ধরছো, তাহলে এইচ কি হবে? প্লাস। এইটা হচ্ছে একটা ফর্মুলা, এটা তুমি কিছুক্ষণ আগে গেলেই পারবা, এইচ ইকুয়ালস টু মাইনাস ভি নট টি প্লাস হাফ জিটি স্কয়ার। এইটাই, আর এটা প্রাসেও অ্যাপ্লাই করা যায়, সবখানে করা যায়। তো চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই, আমরা আগাইতে থাকি, আর কি মূল কথা, আমরা আগাইতে থাকি, আশা করি ইনশাআল্লাহ সব বুঝে যাবো। তো এখন ভাই নিক্ষিপ্ত বস্তু, তো তোমার যদি আমি বলি ভাই নিক্ষিপ্ত বস্তু দিয়ে পারবা কিনা, আমি বিশ্বাস করি তুমি এখন পারবা, ওই সেম চিহ্ন দিয়ে চিন্তা করতে হয়, ঠিক আছে। যেমন চিন্তা করো ভি ইকুয়ালস টু, এগুলো তো নরমাল ফর্মুলা, আমি একটু দেখাই দিই যে ভি ইকুয়ালস টু ভি নট মাইনাস জিটি, এটা কেমনে আসছে। তুমি ধরে নাও উপরের দিকের সব হচ্ছে প্লাস, তাহলে একটু চিন্তা করো, ভি এটা তো তোমার শেষ বেগ, হ্যাঁ, এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, বাট তারপরে তুমি চিন্তা করতে পারো যে এই যে শেষ বেগ তো জিরো হবে, তাই না? মানে ঘটনা কি ঘটাইছে, আমরা এটাকে ভূমি থেকে এবার নিক্ষেপ করছি, মানে নিক্ষিপ্ত বস্তু, এবং কোন দিকে নিক্ষিপ্ত? খাড়াভাবে নিক্ষিপ্ত। তার মানে এইটা ভূমির সাথে তার যে নিক্ষেপণ অ্যাঙ্গেল, এই যে যদি এটাকে আমরা থিটা নট বলি, এই থিটা নটের ভ্যালু কত হবে? 90 ডিগ্রি হবে। ছোট্ট একটা ইনসাইট দিয়ে দিই, প্রাসের ক্ষেত্রে এই থিটা নটের ভ্যালু 90 ডিগ্রি না হয়ে জাস্ট এই 90 ডিগ্রির কম হয়, মানে ওকে আমরা একটা অ্যাঙ্গেল করে ছুড়ি, ঠিক আছে। ওই যে অ্যাঙ্গেল করে ছুড়লাম, ওইটার জন্যই জাস্ট প্রত্যেকটা ফর্মুলার সাথে সাইন থিটা নট, কস থিটা নট, মানে ওই উপাংশগুলো ক্যালকুলেট করতে হয়, দ্যাটস ইট, আর কিচ্ছু না, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে খাড়াভাবে নিক্ষিপ্ত, থিটা নট হচ্ছে 90 ডিগ্রি, খাড়াভাবে নিক্ষিপ্ত মানে থিটা নট, মানে নিক্ষেপণ কোণ হচ্ছে 90 ডিগ্রি, ভূমির সাথে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটা মার্কসটা তুমি ধরে নিচ্ছ উপরের দিকে পজিটিভ, তাইলে এই জায়গায় আইসা ওর শেষ বেগ হবে হচ্ছে জিরো, তাই না? এখন এখানে যে সে আসতেছে, এই অবস্থায় তার বেগ কত? বেগ তো জিরো, কিন্তু তার বেগের ডাইরেকশন কি? কেউ যদি এখানে দাঁড়ায় থাকে, বা তুমি মনে করো হাত দিলা উপর দিকে, কেউ একটা বল মারলো, বলটা কিন্তু উপরের দিকে বাড়ি দিবে, তার মানে ভি এর ডাইরেকশন কিন্তু উপরে, শেষ বেগের ডাইরেকশন কিন্তু উপরে, তাহলে উপরের দিকে সব হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস দিলাম।
ভি নট খেয়াল করো, ভি নট হচ্ছে উপরে প্লাস, মানে আমরা যেভাবে ধরছি সেই অনুযায়ী, তাই না? এবার জি খেয়াল করো তো, জি কি? জি কিন্তু সবসময় নিচে কাজ করে, তো আমরা সব উপরে প্লাস ধরছি, তাহলে জি কি হবে? অবশ্যই জি হবে হইতেছে তোমার মাইনাস। ইজি, ঠিক আছে? মানে আমি জাস্ট চিন্তা করলাম যে ডান বাম ঠিক রেখা, আর কোনো চিহ্ন দেই নাই। এটা তো নরমাল ফর্মুলা, এখানে প্লাস মাইনাস দিয়ে কোনো লাভ নাই, কারণ টার্মই আছে দুই পাশে দুইটা, ঠিক আছে? h = v + v0 / 2 × t। এখানে অবশ্যই সমতরণ থাকতে হবে, আমি লিখে দিচ্ছি কারণে এইগুলা। আচ্ছা, h = আচ্ছা আরেকটা ব্যাপার বলি, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সাধারণত সমতরণই থাকে, ঠিক আছে? বা এই যে নিক্ষেপ করলা, এই ক্ষেত্রেও আমরা সমতরণই চিন্তা করে রাখি, কিছু প্যারা হয় না, ঠিক আছে? সব সময় না, ম্যাক্সিমাম কেসে যদি না থাকে তখন তো বলেই দিবে, সমস্যা নাই। h = v0 t ½ gt²। তুমি ধরে নাও এখানে এই মাইনাসটা নাই, ধরে নাও এই মাইনাসটা এখানে নাই, ঠিক আছে? তো একটু খেয়াল করি, h = v0 t ½ gt²। তো এবার একটু চিন্তা করি h কি? h হচ্ছে এখান থেকে তার লাস্ট পর্যন্ত, তাই না? তো আমরা ধরে নিছি, আমরা জাস্ট ধরে নিছি উপরের দিকে পজিটিভ, জাস্ট ধরছি, উল্টাটা ধরলেও কোনো সমস্যা নাই, একই। উপরের দিকে সব পজিটিভ, তার মানে নিচের দিকে সব নেগেটিভ। একটু h খেয়াল করো তো, তার ইনিশিয়াল স্টেট কিন্তু এবার নিচে, ভূমি থেকে তাকে ছুটছে, আর তার ফাইনাল স্টেট হচ্ছে উপরে। h হচ্ছে পুরো অতিক্রান্ত দূরত্বটা বা অতিক্রান্ত উচ্চতাটা। ডিরেকশনটা কোন দিকে? i থেকে f এর দিকে যাই আমরা মাপার সময়, i থেকে f কোন দিকে? উপরের দিকে, তাহলে h কি হবে? h অবশ্যই প্লাস হবে। v0 চিন্তা করো উপরের দিকে, এটাও প্লাস হবে। g তো সবসময় নিচে, তাহলে এখানে মাইনাস হবে। বুঝছো? আমরা যে 9 10 এইগুলা সূত্রগুলো লিখতাম, কেমনে লিখতাম? এই একই ফর্মুলা দিয়ে কিন্তু, এই চিহ্নর ফর্মুলা দিয়ে কিন্তু, ঠিক আছে? v² = v0² - 2j। এখানে যদি স্কয়ার আছে, এটা দিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। v এর মধ্যে প্লাস দাও, v0 এর মধ্যে মাইনাস দাও, উপরে হোল স্কয়ার আছে, প্লাস হয়ে যাবে। এখানে মাইনাস আসছে, মাইনাস আসার কারণ হচ্ছে জেনারেল কেসে তুমি যখন উপরের দিকে মারতেছো, তখন এই যে তোমার 2gh যেটা, g নিচের দিকে কাজ করে, দ্যাটস এটাকে আমরা নেগেটিভ ধরি, কারণ উপরের দিকে গেলে সে ত্বরণ হারাইতে থাকে, ঠিক আছে? এই আর কি। তো স্কয়ারের ফর্মুলা তোমাকে জাস্ট লজিক চিন্তা করলেই হবে, সূত্র আনতে হবে না, মানে প্লাস মাইনাস, বাট অন্য ক্ষেত্রে সূত্র আনবা। তবে আমি জানি 9 10 আমরা এগুলো পড়ে আসছি, এগুলো আমরা লজিক দিয়েই পারি, লজিক লাগবে না, বা লজিক বাদে এক্সট্রা করে আমাকে এই প্লাস মাইনাস চিন্তা করতে হবে কখন? যখন এটাকে আমরা একটা নির্দিষ্ট হাইট থেকে মারি, তাছাড়া লাগে না। বাট আমি জাস্ট তোমাকে এখান থেকে রিলেট করায় নিয়ে যাচ্ছি, সো দ্যাট তোমার কাজটা সহজ হয়। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই বস্তুটা উপরে গেল, উপরে যাওয়ার পর আস্তে আস্তে ও কিন্তু আবার নিচের দিকে আসবে, নিচে এসে আবার পড়বে, তাই না? তাহলে তুমি ধরে নাও এটা সর্বোচ্চ উচ্চতাকে আমরা যদি বলি h max। চিন্তা করো তো, সর্বোচ্চ উচ্চতায় তার বেগের ভ্যালু কত? v² কত? আমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সর্বোচ্চ উচ্চতা মানে এই যে h, এটাকে আমরা এখন h max বলতেছি, ক্যাপিটাল H max, সেটা কত হবে? v², লাস্ট পয়েন্টে সর্বোচ্চ হাইটের, যে কোনো সর্বোচ্চ হাইটের তার শেষ বেগ কিন্তু 0 হয়। তাহলে v² = u² - 2gh। তাহলে v এর বদলে বসাই দিলাম 0, v0² বসাই দিলাম -2gh। এখান থেকে এই যে h-টা, এই h-টাই কিন্তু তোমার মূলত ভাই h max। কেন h max? কারণ এই যে তোমার শেষ বেগ 0, যে উপরের দিকে মারার ক্ষেত্রে ক্যালকুলেট করলে, মানে জাস্ট বাম ডান করলে তুমি h max এর ভ্যালু পাবা v0² / 2g। এই ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট, সরি মানে এই ফর্মুলাটা h max = v0² / 2g, দ্যাটস ইট। এটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? আমরা যদি এটা বিচরণ কাল চিন্তা করতে চাই, বিচরণ কাল বা ফ্লাইট বা উড্ডয়ন কাল, সেটা কি ভাই? সে উপরে গেল আবার নিচে আসলো, তার টোটাল টাইম কত? মানে দুইটা তার ট্রিপ, কিন্তু একবার উপরে গেছে আবার নিচে আসছে, টোটাল টাইম কত? তাহলে আমি যদি একবার চিন্তা করি যে এখান থেকে এখানে যাইতে, মানে উপরে যাইতে তার সময় লাগে কত? মানে সর্বোচ্চ উচ্চতা h max এ যেতে তার সময় কতক্ষণ লাগে? এটা কিন্তু আমরা চাইলেই বের করতে পারি। সেটা বের করবো কেমনে? ধরো আমরা এই ফর্মুলাটা নিব, তার শেষ বেগ হচ্ছে 0, তাহলে 0 বসাই দাও, কারণ উপরে তার 0 হয়ে যায় h max এ, v0 থাকলো -g × t। এখান থেকে তুমি যদি t এর ভ্যালু বের করে, যেখানে করছি 0 v0 - g × t, এখান থেকে তুমি t বের করলে পাবা কি ভাই? v0/g পাবা, t max = v0/g পেলা। তাহলে তুমি এখান থেকে এই পর্যন্ত যাইতে একটা ট্রিপে টাইম গেছে v0/g। তুমি যদি আবার ব্যাক আসো, ওই একই ফর্মুলা যদি তুমি খাটাও, মনে করো তুমি ব্যাক আসতেছো, তাহলে তোমার এবার শেষ বেগ কত হবে? তুমি যখন নিচে পড়বা তখন তোমার শেষ বেগ কিন্তু হবে কি? 0 হবে, তাই না? শেষ বেগ হবে 0 = এবার উপর থেকে যখন তুমি পড়তেছো, তখন তুমি বেগ কি পাবা? বেগ কিন্তু v0 পাবা। বেগ কেন v0 পাবা? মানে থামলো তো, আবার যখন নামবা কেন এই এক্স্যাক্টলি v0টাই পাবা? এটা কি তোমার জানা আছে? বলতেছি, এখান থেকে t পাবা কত ভাই? v0/g। চিহ্ন কি বুঝছো? চিহ্ন না বুঝলে আমি তোমাকে বলে দিই। উপরে মানে নিচে যখন পড়বে, শেষ বেগ তো 0 ধরছি না, এই যে শেষ বেগ, এটা তো শেষ বেগ v, এটা তো শেষ বেগ, শেষ বেগ তো 0। তোমরা নিচের দিকে সবকিছুকে এবার পজিটিভ ধরতেছে মনে করো, ঠিক আছে? এটা বাদ, এটা বাদ, নিচের দিকে সবকিছুকে আমরা পজিটিভ ধরছি। শেষ বেগ তার 0, কারণ সে পড়বে নিচের দিকে। মানে আমরা কিন্তু এখন চিন্তা করতেছি সে জাস্ট উপর থেকে নিচের দিকে আসতেছে, একটা ট্রিপ তো বের করছে, এবার পরের ট্রিপটা, আসার ট্রিপটা। তো
তো নিচে যখন পড়বে তার শেষ বেগ অবশ্যই নিচের দিকে কাজ করবে, নিচের সব পজিটিভ, তাহলে আমরা ভি কে ধরলাম পজিটিভ, ঠিক আছে। ভি নট চিন্তা করলে ভি নট নিচের দিকে, এটাও তোমার পজিটিভ। আচ্ছা এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে এখানে প্লাস জিটি হবে, ঠিক আছে, ছোট একটা ভুল, জিও নিচের দিকে প্লাস জিটি হবে।